কথাটা বলে আয়ান ফোন কেটে দেয়। তারপর ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এসে বিছানায় সোজাসুজি সোফায় বসে ঘুমন্ত শিহরিশকে এক দৃষ্টিতে দেখতে থাকে। তখনই শিহরিশের ঘুম ভাঙে। আড়মোড়া ভেঙে আতশোয়া হয়ে বিছানায় বসেই নজর চায় আয়ানের দিকে। পরক্ষণের লজ্জায় মাথা নিচু করে নেয়। এটা দেখে আয়ান বলে, এমন করছো জন্য এটা আমাদের ফার্স্ট টাইম ছিল। আয়ানের মুখে এমন কথা শুনে শিহরিশ রাগী কণ্ঠে বলে, নির্লজ্জ ঠোঁটকাটা পুরুষ, কোনো কথা বাঁধে না আপনার মুখে, বলেন। আয়ান হাসে, তারপর বলে, যাও ফ্রেশে আসো। আর মেডিসিন লাগবে কি? শিহরিশ রাগে লোক নিয়ে এবার আয়ানের দিকে তাকায়। আয়ান শিহরিশকে আবার রাগাতে বলে, যেতে পারবে তো বেবি, না কোলে করে দিয়ে আসবো? শিহরিশ আরও রেগে যায়। সে চোখ রাঙিয়ে বলে, আই ঠোঁটকাটা নির্লজ্জ পুরুষ, চুপ করবেন। করলাম। শিহরিশ এবার উঠে দাঁড়ায়। তার পরনে আয়ানের আগের দিনের শার্ট পরা। হাইট আয়ানের থেকে শর্ট হওয়ায় হাঁটুর ওপর পর্যন্ত এসেছে। শিহরিশ বিছানা থেকে নেমে লাগেজ থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। প্রায় 30 মিনিট পর বের হয় শিহরিশ। আয়ান তখন শার্ট পরে রেডি হচ্ছে। শিহরিশ আয়নার সামনে এসে দাঁড়িয়ে তার শাড়ি ঠিক করতে লাগলো। হঠাৎ করে খেয়াল করলো যে সে তার আঁচলটা পেছনে ব্লাউজের সাথে আটকেছে, কিন্তু কোনোভাবে সেটা আর খুলতে পারছে না। এই যে শুনছেন, বলো। আসলে আমতা আমতা করছো কেন? বলো কি হয়েছে? আসলে ব্লাউজের সাথে শাড়ির আঁচলটা আটকেছিলাম, সেফটি পিন দিয়ে খুলতে পারছি না, একটু খুলতে সাহায্য করেন। কথাটা বলে শিহরিশ তার পিঠে থেকে চুলগুলো ঘাড়ের এক সাইড করে সামনের দিকে নিয়ে আসে। আয়ান শিহরিশের উন্মুক্ত পিঠটা দেখে নিজেকে আর সামলাতে না পেরে শুকনো ঠোঁটের ছোট ছোট ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো। কিছুক্ষণ পর শিহরিশ বলে উঠল, ছাড়েন, নিচে যেতে হবে তো, খিদে পেয়েছে, আমার পিনটা খুলে দিন। আয়ান শিহরিশের কথা শুনে তার পিনটা খুলে দিয়ে শিহরিশের মাথার চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিতে লাগলো। খানিকক্ষণ পর শিহরিশ বলল, আচ্ছা এবার চলেন। তারা দুইজনে বার হয়ে যায় বিচের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আয়ানদের দেখা হয় সিহাবদের সঙ্গে। সিহাব আর জুই এরই মধ্যে সাগরের পানিতে নেমে গিয়েছে। শিহরিশ আর আয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে সিহাব পরে, কি হলো স্যার, নামবেন না? দাঁড়িয়ে আছেন কেন? ঘুরতে এসে পানিতে না নামলে মজা কিসের? নামেন নাকি? না, তুই এনজয় কর। আরে কি হলো, সেহরিশ নাম নাকি? শিহরিশ এবার আয়ানের উদ্দেশ্যে বলে, আই চলেন না যাই। আয়ান শিহরিশের দিকে চোখ রাঙিয়ে বলে, না একদম না, ঠান্ডা লেগে যাবে। একবার গোসল করেছ? এখন নামে না, দরকার হলে আমরা আবার কিছুদিন পর আসবো, তখন এনজয় করো। শিহরিশ আয়ানের দিকে তাকিয়ে বলে, রাতে এত বড় সড়ো ঝড় সামলালাম, আর বলে কি এই পানিতে নাকি ঠান্ডা লাগবে। বলেই মুখ ভেঙচি কেটে দৌড়ে পানিতে নেমে পড়ে শিহরিশ। আয়ান তো শিহরিশের এমন কথা শুনে পুরো থ, নিজেই বিড়বিড় করে বলে, এ মেয়ে বলে কি? আজব তো, সে ঝড় আর এই পানি কি এক নাকি? ধ্যাত, এই মেয়ের সাথে থাকতে থাকতে আমিও পাগল হয়ে যাব, কথার কোনো মাথা মুন্ডু নেই। হঠাৎ শিহরিশ চেঁচিয়ে আয়ানের উদ্দেশ্যে বলে, এই নামবেন নাকি? আয়ানও চেঁচিয়ে শিহরিশকে জানায়, না আমি নামতে পারবো না, তুমি মজা করো, আমি দেখছি তোমাকে। আরে আজব লোক তো আপনি, নামবেন না নাকি? আয়ান এবার শিহরিশকে ধমকে বলে, বললাম তো নামবো না। শিহরিশ চেঁচিয়ে বলে, আনরোমান্টিক একটা। শিহরিশের এমন কথা শুনে শিয়াব আর জুই হাসতে লাগে। আয়ান মনে মনে বলে, এই মেয়ের কি মাথায় আদৌ কোনো বুদ্ধি নেই নাকি? কোথায় কি বলতে হয় কিছু জানে না, আর আমার এই আনরোমান্টিক কি করে বলতে পারলো? তখনই আয়ানের ফোনে একটা আননোন নম্বর থেকে মেসেজ আসলো। আয়ান ফোনটা হাতে নিয়ে মেসেজটা দেখে। আমাকে খোঁজা ছেড়ে দে, কোনো দিন আমাকে খুঁজে পাবি না, তোরে আমি শেষ করে দেব, আর তোর বউকেও খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের, তোর নিঃশ্বাস ত্যাগ করা আমার হাতেই হবে। আয়ান মেসেজটা পড়ে শিহরিশদের সামনে থেকে একটু দূরে সরে গিয়ে অন্তুকে কল দিয়ে
চেঁচিয়ে রাগী কণ্ঠে বলে, আমি একটা নাম্বার দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব ওকে বের কর। আমাদের আশেপাশে আছে, আমাকে হুমকি দিচ্ছে, মেরে ফেলবে। কার হাতে কে মরে সেটাও আমি দেখব। তাড়াতাড়ি খুঁজে বের কর। কথাটা বলেই আয়ান ফোনটা কেটে পাশে একটা বেঞ্চে বসে ধীরে ধীরে নিঃশ্বাস নিতে থাকে। তখনই কি হলো, আপনি ঠিক আছেন? এদিকে চলে আসলেন যে? আয়ান ভাবে এখনই এসব কথা শেহরিশকে জানানো ঠিক হবে না, অযথা চিন্তা করবে। তাই নিজেকে স্বাভাবিক রেখে বলে, এমনি এদিকে আসলাম একটু। ও আচ্ছা, চলেন রুমে যাই, পুরো ভিজে গিয়েছি। আয়ানের এবার চোখ যায় শেহরিশের দিকে। পরনে তার শাড়িটা ভিজে যাওয়ায় দেহের সাথে লেপ্টে আছে। আয়ান তা দেখে বেঞ্চ থেকে উঠে শেহরিশকে সবার সামনে কোলে তুলে নিয়ে হাঁটা দেয়। জুহি আসিয়া পেছনে হেঁটে হেঁটে আসছে। জুহি বলে, দেখছো কত সুন্দর। সিহাব বলে, তোমাকেও নিতাম, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, তাহলে আমার মাজা থাকবে না। মানে মানে ওই তোমার একটু ওয়েটটা বেশি তো। কি বললেন আপনি? আমার ওয়েট বেশি? এই নিন, আপনি আমাকে কোলে নিন। এক্ষুনি আপনাকে আমার কোলে নিতে হবে। সিহাব বলল মহাবিপদে। তারপর বলল, সরি জান, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আর কোনোদিন বলবো না, কিন্তু প্লিজ আমাকে এখন কোলে নিতে বলো না, প্লিজ প্লিজ। জুহি আর কিছু বলল না। আয়নের এমন কোলে নেওয়ার কাণ্ডে শেহরিশ অবাক হয়ে যায়। তারপর বলে, এই কি করছেন কি? সবার সামনে এমন ভাবে কোলে নিচ্ছেন কেন? আয়ন নিজেকে ঠান্ডা রেখে বলে, শোনো মেয়ে, তোমার ভাগ্য অনেক ভালো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর যে তোমাকে আমি কিছু বলিনি। শেহরিশ আয়নের কথার কোনো মাথামুন্ডু খুঁজে পেল না। বলল, আরে কি বলতে চাইছেন কি? বলবেন আপনি আমায়? আয়ান শেহরিশকে নিয়ে হোটেলের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে বলে, পানি থেকে উঠে আসার পর নিজের শরীরের দিকে তাকিয়ে দেখেছিলে? শাড়িটা কেমন অবস্থায় ছিল? শেহরিশ বুঝতে পারল আয়ান কি বিষয়ে কথা বলছে। তারপরই আয়নের বুকে মাথা গুঁজে বলল, সরি, আসলে আপনাকে না দেখতে পেয়ে তাড়াতাড়ি করে উঠে এসেছিলাম, খেয়াল করিনি। আয়ান বলে, ঠিক আছে, এবার আসলে নকলে বাদ দাও। আমি তো তোমাকে কিছু বলিনি, এবার চুপ করো। শেহরিশ আর কিছু বলে না। আয়ান শেহরিশকে কোলে করে হোটেলে নিয়ে আসে। শেহরিশকে একেবারে ওয়াশরুমে নিয়ে গিয়ে কোল থেকে নামিয়ে বলে, তাড়াতাড়ি চেঞ্জ করে নাও। হুম। আয়ান ওয়াশরুম থেকে বের হতে যাবে। তখনই শেহরিশ বলে, শুনছেন? শেহরিশের এমন ডাক শুনে আয়ান পেছন ফিরে শেহরিশের কাছে এসে নেশাক্ত কণ্ঠে বলে, বলো বউ, কি একা একা গোসল করতে ইচ্ছে করে না? সমুদ্রের কমতি এখানে পূরণ করে দেব। আর দেখো না, তোমাকে কোলে নিয়ে আস্তে আস্তে আমিও প্রায় ভিজে গিয়েছে। শেহরিশ আয়ানকে আর কিছু বলতে না দিয়ে রাগী কণ্ঠে বলে, হাজব মানুষ তো আপনি, কখন কি মুড থাকে আমি নিজেও ভেবে পাই না আপনাকে। আপনাকে ডাকলাম এটা বলার জন্য যে আমি চেঞ্জ করব, আমার ড্রেসগুলো দিয়ে যেতে। আর আপনি তো এখানে দেখি পুরো রোমান্সের পাহাড় খুলে বসেছেন। এতই যেখানে রোমান্স করার ইচ্ছে ছিল, তাহলে আমার সাথে সমুদ্রে কেন নামলেন না? কথাটা বলেই আয়ানকে ধাক্কা দিতে দিতে ওয়াশরুম থেকে বের করে দেয় আর বলে, যান, আর আমার ড্রেসটা দিন, আর আপনিও চেঞ্জ করে নিন, নির্লজ্জ ঠোঁটকাটা পুরুষ। আয়ান বলে, নির্লজ্জের ঠোঁট কাটার কি দেখেছো তুমি? হ্যাঁ, শেহরিশ আবার রাগী কণ্ঠে বলে, অনেক কিছু দেখেছি, দিন আমার ড্রেসগুলো। এর থেকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার ঠান্ডা লেগে যাবে কিন্তু। আয়ান এবার শেহরিশের লাগেজ থেকে একটা 3 পিস বের করে তার হাতে দেয়। শেহরিশ সেটা নিয়ে ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে কাঁচতে কাঁচতে বের হয়। এটা দেখে আয়ান বলে, কি হলো ম্যাডাম? রাতে অত বড় সড়ো ঝড় সামলানোর পরেও ঠান্ডা লেগে গেল? ন্যাকামি যত। দেখেছিলে আমি কতবার বারণ করেছিলাম সমুদ্রের পানিতে না নামতে? দেখলো তো আমার কথার আমলে কি হয়। শেহরিশ বলে, আসেন আমার কাছে আসেন, আমার ডিএনএগুলো আপনার মধ্যে দিয়ে দিই, তাহলে দেখবেন আমার মতন অবস্থা আপনার হয়ে যাবে। আয়ান নাক মুখ সিটকিয়ে বলে, হ্যাঁ, বলে কি? এই একদম দূরে থাকো আমার কাছ থেকে, একদম আমাকে কিস করবে না, যাও যাও। শেহরিশ নাক টানতে টানতে বলে, একটু আগেই একসাথে গোসল করার জন্য পাগল হয়ে যাচ্ছিলেন, আর এখন দূরে থাকতে বলছেন? যান, আমার জন্য মেডিসিন নিয়ে আসেন। আয়ান বলে,
মাথার চুলগুলো ভালো করে শুকিয়ে নাও। তারপর একসাথে দুজন নিচে যাব। দুপুরে লাঞ্চ করতে হবে, তারপর ফিরতে হবে তো আমাদের, নাকি? হুম। কিছুক্ষণ পর তারা সকলে লাঞ্চ করে প্রায় 3টের দিকে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। 20 ঘন্টা 45 মিনিটের জার্নি শেষ করে তারা বাড়ি ফেরে প্রায় পরের দিন সকাল 11টার দিকে। বাড়ি এসে ফ্রেশ হয়ে সামান্য কিছু খেয়ে আয়ান ঘুমিয়ে পড়ে, কারণ সারা রাত সে আর সিহা পেলে ড্রাইভ করেছে। আর শিহরিশের শরীর অসুস্থ থাকার কারণে সে সারা রাস্তা প্রায় ঘুমিয়ে এসেছে। তাই সে সিফায়ের রুমে চলে যায় গল্প করতে। এভাবে আরও কিছুদিন কেটে যায়। এই কয়দিন আয়ানের খুবই ব্যস্ততার মধ্যে দিন কেটেছে। অফিসের নানান কাজে ভালো মতন শিহরিশকেও সময়ও দিতে পারেনি। সকালে ঘুম থেকে উঠে 8টা নাগাদ বার হয়ে যেত, তার বাড়ি ফিরত 10টা বা কোনো কোনো দিন 11টাও বেজে যেত। খাওয়া দাওয়া সব অফিসেই করতো, এমনকি রাতের ডিনারও বাইরে থেকে করে আসতো। শিহরিশ রাতে বাইরে খাওয়ার ব্যাপারে আপত্তি জানালেও আয়নের জোরাজোরিতে শেষমেশ রাজি হয়ে যায়। আয়নের বাইরে খাওয়ার পেছনে কারণও আছে, আর সেটা হলো এমনিতেই তার বাড়ি ফিরতে 10টা-11টা বেজে যায়, আর শিহরিশ তার জন্য না খেয়ে বসে থাকতো। তাই আয়ান এমন সিদ্ধান্ত নেয়, আর শিহরিশকে তার জন্য রাতে অপেক্ষা করতে মানা করে। শিহরিশও বুঝদার মেয়ের মতন সব মেনে নেয়। আজকেও তার বিপরীতে কিছু হয়নি। আয়নের ফিরতে প্রায় 10টা বেজে যায়। আজকে অফিসে তেমন কোনো কাজ ছিল না, কিন্তু যে প্রজেক্টের কাজ করছিল ওই প্রজেক্টটা চেক করে গুছিয়ে বাড়ি ফিরতে 10টা বেজে গেছে। আয়ান রুমে প্রবেশ করতেই একটা মধুর কণ্ঠ ভেসে আসে তার কানে। শিহরিশের গান গাওয়ার মাঝে আয়ান পা টিপে টিপে শিহরিশের কাছে গিয়ে তাকে পেছন থেকে ভালোবাসার আবেশে জড়িয়ে ধরে। শিহরিশ ব্যালকনিতে আপন মনে গান গাইছিল, তাই দরজা খোলার আওয়াজটা সে খেয়াল করতে পারেনি। আয়ান শিহরিশকে জড়িয়ে ধরে বলে, আরও গাও শুনে। শিহরিশ নিজের পেটের ওপরে থাকা আয়ানের হাতটা ছাড়িয়ে নিতে নিতে বলে, না। কেন বউ? এমনি। শিহরিশ ঘরে এসে বিছানায় বসে পড়ে। আয়ানও পেছন পেছন আসে, বলে, কি হয়েছে? আজ না ঘুমিয়ে গান গাওয়া হচ্ছিল কেন? শিহরিশ অন্যদিকে মুখ ঘুরিয়ে রাগী কণ্ঠে বলে, জানি না, যান ফ্রেশ হয়ে নিন। আয়ান সারাদিন বাইরে থাকার কারণে অনেকটা ক্লান্ত ছিল, তাই কথা না বাড়িয়ে একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে আয়ান দেখে শিহরিশ আবার ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। আয়ান শিহরিশের এমন আচরণ দেখে খানিকটা হতবাক হয়। ব্যালকনিতে গিয়ে শিহরিশের পাশে দাঁড়ায়। শিহরিশ আয়ানের উপস্থিতি টের পেয়ে খানিকটা নড়ে চড়ে। আয়ান তা দেখে শিহরিশকে কাছে টেনে তার বুকের সাথে জড়িয়ে নেয়। এতে মনে হয় শিহরিশ কিছুটা স্বস্তি পেল। খানিকক্ষণ এমনভাবেই রইল দুজন। হঠাৎ নীরবতা ভেঙে আয়ান বলে, মনের মধ্যে কিছু দবিয়ে রাখতে নেই। সবসময় মন ভারী করা থেকে মনের কথাগুলো বাইরে প্রবেশ করা ভালো। এতে মনও হালকা হয়, আর অপর পাশের যে ব্যক্তি তাকে এমন সিচুয়েশনে দেখতে পারে না, তার একটা মনটা শান্তি লাগে। শিহরিশ আবার আয়ানের বুক থেকে মাথা তুলে রাগী কণ্ঠে বলে, এমন ঘুরিয়ে পেঁচিয়ে সব কথা বলেন কেন বলুন তো? আয়ান মুচকি হাসে, বলে, আমার স্বভাবটা এরকম। আর ঘুরিয়ে পেঁচে কথা না বললে আমার বউটা যে সরাসরি জিজ্ঞেস করলে উত্তর দেয় না। শিহরিশ আয়ানের এমন কথা শুনে তার থেকে নিজেকে ছাড়িয়ে উল্টো দিক ফিরে দাঁড়িয়ে থাকে। আয়ান আবার শিহরিশকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে বলো। শিহরিশ এবার আয়ানের দিকে ঘুরে মাথা হেট করে বলতে থাকে, আপনি সারাদিন অফিসে থাকেন, আমার বাড়ি একা থাকতে ভালো লাগে না। শিহরিশের এমন কথা শুনে আয়ান ভ্রু কুঁচকায়, তারপর বলে, আর আমি তো এই কদিন একটু ব্যস্ত ছিলাম, তুমি তো সবটাই জানো। আজকের পর থেকে তো আর ব্যস্ত থাকছি না। হ্যাঁ থাকবো, কিন্তু সামান্য। আর বাড়ি আসতে অত রাত হবে না। আর শেফ আর মিস জেনে আছে তো, ওদের সঙ্গে সময় কাটাবে। সিফা আর মিস জেনি কি সব সময় আমার সাথে সময় কাটায় নাকি? ওদেরও তো নিজেদের পার্সোনাল কাজ থাকে, আর আপনি তো সব সময় বাড়ি থাকেন না, অফিসে যাওয়া তো লাগবেই। সেই টাইমটা আমি কি করব? আয়ান ঠিক বুঝেও বুঝতে পারছে না শিহরিশ কি বলতে যাচ্ছে। তাও সে নিজেকে সংযত করে শিহরিশকে জিজ্ঞেস করে, বাকি টাইমটা কার সাথে কাটাতে চাইছ? শিহরিশ আয়ানের বুকে মাথা ঠেকিয়ে বলে, আমার আর আপনার বাবু।
আয়ান কথাটা শোনা মাত্রই শেহরিশকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে দেয়। শেহরিশ থতমত খায়, বলে, হে, কি করছেন কি? আয়ান শেহরিশের এমন প্রশ্নে অবাক হয়ে বলে, এ মা, তুমি তো বললে যে তোমার বাবু চায়, তাই সেটার জন্য তো প্রসেসিং করতে হবে। এমনি এমনি তো আর হবে না, তাই এখন থেকে প্রসেসিং শুরু করে দিচ্ছে। তাই বলে আর কিছু বলার আগে নিজের টি শার্টটা খুলে শেহরিশের অধৈর্যরা নিজের ওষ্ঠের সাথে মিলিয়ে নিয়ে পাড়ি দেয় সুখের সাম্রাজ্যে। সকালবেলা আয়ানের ঘুম ভাঙতেই আয়ান দেখে শেহরিশ তার বুকের উপরে অর্ধনগ্ন অবস্থাতে শুয়ে আছে। আয়ান শেহরিশের ঘুমন্ত মায়াবী মুখটার দিকে চেয়ে রাতের কথা ভেবে মুচকি হাসল। আলতো করে শেহরিশকে পাশে শুয়ে দিয়ে গায়ে থাকা ব্ল্যাঙ্কেটটা গলা অব্দি টেনে নিয়ে বিছানা থেকে নেমে কাবার থেকে একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয়ে দেখে তখনও শেহরিশ ঘুমাচ্ছে। আয়ান আর শেহরিশকে ডাকল না। এমনিতেই কাল রাতে তারা প্রায় 3টের দিকে ঘুমিয়েছে, তাই শেহরিশকে না ডেকে আয়ান নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। সিঁড়িতে নামতে নামতে পকেট থেকে ফোন বের করে অন্তুকে কল লাগায়। অন্তু ড্রাইভ করছিল। ফোনটা লাউডে রেখে রিসিভ করে। ফোন রিসিভ হতেই আয়ান বলে, কোনো খবর পেলে? এমন কোনো জায়গা নেই যে আমরা খুঁজছি না, কিন্তু জানোয়ারটা এমনভাবে গা ঢাকা দিয়েছে, কোনোভাবেই তাকে ধরতে পারছি না। আয়ান বিরক্ত নিয়ে উচ্চারণ করল। উফ। তৎক্ষণাৎ অন্তু বলল, আপনি চিন্তা করেন না, যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমরা খুঁজে বার করবই, ততদিন আর পালিয়েই বেরোবে। হুম। কথা বলতে বলতে আয়ান সোফায় এসে বসলো। ফোন কানে ধরেই মিসেস জেনিকে উদ্দেশ্য করে বলল, এক কাপ কফি দিয়ে যান তো। হ্যাঁ, 5 মিনিট দিচ্ছি বাবা। আয়ান অন্তুকে বলল। কোথায় আছিস তুই? গাড়ি হর্নের শব্দ হচ্ছে। অন্তু বলে, এই তো আপনাদের বাড়ির কাছে আছি, অফিসে যাচ্ছি, এখন জ্যামে আটকিয়ে পড়লাম। হ্যাঁ, ভালো কথা, আমাদের বর্তমান যে প্রজেক্টের কাজ চলছে ওটার কিছু স্টেটমেন্ট তৈরি করেছি, আপনি একটু চেক করে নিন। আমি ওই ফাইল নিয়ে অফিসে যাচ্ছি, আপনি একটু তাড়াতাড়ি আসবেন। অন্তুর কথায় আয়ান বলে, আজ অফিসে যাওয়া সম্ভব হবে না, এটা পার্সোনাল কাজ আছে। তুই যেহেতু আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিস, তাহলে কাজ কর, এখানে চলে আয়, আমি চেক করে দিচ্ছি। অন্তু আয়ানের কথাটা শুনে মনে মনে খুশি হয়ে বলে, ঠিক আছে। অন্তু ফোন রাখতেই সিফাকে কল করে বলে, তোর এত সকাল সকাল কেন ফোন করো? এখন সকাল 9টা বাজে। সিফা ঘুমের ঘরে বলে, আমার কাছে সকাল, এখন রাখো। এই দাঁড়াও দাঁড়াও, রেখো না, শোনো তো আমার কথা। কি? তাড়াতাড়ি উঠে পড়ো, আমি যাচ্ছি, আর যা তোমার হাতের একটা কফি খাবো। অন্তুর কথা শুনে সিফার ঘুম উড়ে গেল। সিফা কিছু বলতে যাবে তার আগেই অন্তু ফোন কেটে দেয়। মিস জেনি আয়ানকে কফি দিতে আসলেই আয়ান বলে, শিফা এখনো উঠেনি? না, ও তো 10টায় না বাজলে ওঠে না। হুম। তখনই সিফাকে দেখে মিস জেনি বলল, বাবা, আজ এত তাড়াতাড়ি? সিফা হুঁ বলে কিচেনে চলে যায় কফি করতে। তখনই অন্তু প্রবেশ করে। আয়ান কফি খেতে খেতে অন্তুকে বসতে বলে, তারপর দুজনে মিলে কাজ করতে থাকে। এদিকে সিফা কফি বানিয়ে অন্তুর জন্য নিয়ে যায়। টেবিলে কফি রাখতেই সিফা আর অন্তু চোখাচোখি হয়। সিফা মুচকে আসে, তারপর চলে যায়। এতক্ষণ সব লক্ষ্য করছিল আয়ান, মনে মনে সন্দেহ হলো অন্তুর সাথে কি সিফার কোনো সম্পর্ক আছে। তারপর নিজেকে সংযত করলো। অন্তু কাজ শেষে অফিসে চলে যায়, আর আয়ান নিজের বেডরুমের উদ্দেশ্যে পা বাড়ায়। রুমে পৌঁছে দেখে শেহরিশ ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। আয়ান তা দেখে কাবাট খুলে একটা মেরুন কালারের শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরে রেডি হয়ে নেয়। শেহরিশ ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আয়ান আয়নায় দাঁড়িয়ে মাথার চুল সেট করছে। আয়ানের ড্রেস আপ দেখে শেহরিশ জিজ্ঞেস করে, আজ অফিসে যাবেন না? এমন ড্রেস পরলেন যে? আয়ান শেহরিশের দিকে তাকিয়ে কাবার থেকে শেহরিশের জন্য একটা গোলাপি রঙের শাড়ি বের করে হাতে দিয়ে বলে, এটা পরে এসো, তারপর বলছে। কিন্তু শেহরিশের কথার মাঝে আয়ান বলে, হুম, কোনো কথা নয়, সব দেখতে পারবে, তাড়াতাড়ি, কুইক, ফাস্ট। শেহরিশ উপায় না পেয়ে ওয়াশরুমে গিয়ে শাড়ি পরে আসে। আয়ান শেহরিশকে এক পলক দেখে তার কাছে এসে কপালে একটা চুমু এঁকে দিয়ে বলে, খুব সুন্দর লাগছে তোমাকে আমার শিহু পাখি।
শেহরিশ আয়নের কথা শুনে মুচকি আসে। শেহরিশকে আয়নার সামনে বসিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে মাথার চুল শুকিয়ে দিচ্ছিল। শেহরিশ বলে, আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি বলবেন? আয়ান বলে, এত তাড়া কেন বউ? বলবেন নাকি ভালো লাগে না কিন্তু? আয়ান শেহরিশের চুল আঁচড়িয়ে দিতে দিতে বলে। মিসেস লিলির কাছে। আয়নের কথা বলতে দেরি হলো না, সঙ্গে সঙ্গে শেহরিশ উত্তেজিত হয়ে বলে, কি সত্যি? এই, এত লাফালাফির কি আছে? হ্যাঁ, সত্যি। ঠিক আছে, তাড়াতাড়ি বলেন। কথাটা বলে শেহরিশ আয়ানকে হাত ধরে নিচে নিয়ে আসতে লাগলো। আস্তে আস্তে, শাড়ি বেঁধে পড়বে তো। উফ, বেশি বকেন, কিছু হবে না, চলেন। আয়ান হাসে। তারা দুজনে রেডি করে বেরিয়ে পড়ল গন্তব্যের উদ্দেশ্যে। মাঝপথে শেহরিশ বলে, আচ্ছা, খালি হাতে যাবেন? না, একদমই না। তাহলে? শেহরিশের কথার মাঝে আয়ান বলে ওঠে, পেছনে সিটে তাকাও, যা যা লাগবে সবকিছু রাখা আছে। শেহরিশ পেছনে তাকাতেই চোখ বড় বড় করে আয়ানের দিকে তাকালো, বলল, এত কিছু? আয়ান হেসে বলল, যে আমার শিউ পাখিকে এতদিন খেয়াল রেখেছে, তার জন্য এটা কিছুই না। শেহরিশ হাসে। কিছুক্ষণ পর তারা দুজনে পৌঁছে যায় মিসেস লিলির কাছে। মিসেস লিলি দরজা খুলতেই শেহরিশ গিয়ে লিলিকে জড়িয়ে ধরে। অনেকদিন পর মিসেস লিলি শেহরিশকে দেখে কান্না করে দেয়। সাথে শেহরিশও। এটা দেখে আয়ান বলে, কান্নাকাটির পর্ব শেষ হলে আমার দিকে একটু নজর দেন, আমিও পাশে দাঁড়িয়ে আছি। এবার পা বাঁধা হয়ে যাবে তো। আয়ানের কথায় লিলি শেহরিশকে ছেড়ে আয়নের দিকে তাকায়, বলে, ভিতরে এসো বাবা। তারা ভেতরে গিয়ে বসে। আয়নের হঠাৎ কল আসায় সে ঘরে চলে যায়। এদিকে অনেকদিন পর শেহরিশের সাথে দেখা হয়। মিসেস লিলি তাকে এতদিনে সব কথা বলতে থাকে। এটা বলে যে তার আয়ানের দেখা হওয়ার পর আয়ান তাকে কতটা খেয়াল রেখেছে। এমনকি তার দোকানে এখন আর তাকে বসতে হয় না, তার জন্য আলাদা শেফের ব্যবস্থা করেছে। আর বাড়িতেও একটা তার জন্য কেয়ারটেকার রেখেছে। এমনিতেও বয়স অনেক হয়, সে ঠিকঠাকভাবে কাজ করতে পারছিল না, কিন্তু আয়ান তাকে অনেক ভালো রেখেছে। সে এখন অনেক ভালো আছে এবং আরও অনেক কথা বলে। কথা শেষে লিলি জানায় আয়ানকে নিয়ে খেতে বসতে। তাই শেহরিশ রুমে চলে যায় আয়ানকে ডাকতে। গিয়ে দেখে আয়ান ঘরটা দেখছে। শেহরিশ পেছন থেকে আয়ানকে জড়িয়ে ধরে। আয়ান সেটা বুঝতে পেরে বলে, কি হলো, হঠাৎ এমনভাবে জড়িয়ে ধরলে? কথাটা বলে শেহরিশকে টেনে নিজের সামনে নিয়ে আসে। দেখে শেহরিশ কান্না করছে। তা দেখে আয়ান বলে, কি হচ্ছে পাখি, কান্না কেন করছো? শেহরিশ আয়ানকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে বলে, আপনি মিষ্টিমার এত খেয়াল রেখেছেন, আমাকে কিছু জানাননি কেন? আয়ান হাসে, বলে, তোমার মিষ্টি মা তোমার জন্য যা করেছে তার জন্য আমি কিছুই করতে পারিনি, সেজন্য তোমাকে আমি জানাইনি। শেহরিশ গাল ফুলিয়ে বলে, আপনি খুব। কি আমি খুব? কিছু না। বলে আবার আয়ানকে জড়িয়ে ধরে। আচ্ছা চলেন, মিষ্টিমা খেতে ডেকেছে। হুম। তারা দুজনে দুপুরে লাঞ্চ করে কিছুক্ষণ পর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। মিসেস লিলি অনেক জোরাজুরি করেছিল আজকের দিনটা থাকতে, কিন্তু হঠাৎ আয়ানের এমার্জেন্সি অফিসে একটা কাজ পড়ায় তাকে যেতে হচ্ছে। তাই তারা জানায় তারা পরের বার এসে থাকবে। আয়ান তার অফিসের সামনে সে গাড়িটা থামায়। সে শেহরিশকে উদ্দেশ্য করে বলে, একটা ফাইলে শুধু সিগনেচার আছে, ওটা করে আমি চলে আসবো। তোমাকে আর এত কষ্ট করতে হবে না, তুমি বরং গাড়িতে বসো। নয় দেখো সামনে একটা ছোট্ট লেক আছে, ওখানে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। শেহরিশ হ্যাঁ বলে মাথা নাড়ায়। আয়ান চলে গেলে শেহরিশ লেকের সামনে একটা চেয়ারে বসে। দেখো, আমি তোমাকে হারাতে চাই না। তাহলে ভাইয়াকে বলো যে আমাকে বিয়ে করবে। দেখো শিপা, বোঝার চেষ্টা করো, আমি ওনার আন্ডারে কাজ করি ঠিক, কিন্তু একটা এমপ্লয়ি থেকে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা বেশি। আর উনি যদি না মেনে নেন তাহলে আমি চাই না কোনোভাবেই সম্পর্কটা ভেঙে যাক। সিফা কান্না করতে করতে বলে, তাহলে আপনি আমাকে ভালোবাসবেন কেন, বিয়ে যদি নাই করতে পারেন? দেখো, আমি কখন বললাম বিয়ে করতে পারবো না? শুধু আমার ওনাকে বলতে ভয় লাগছে, উনি যদি না মেনে নেন। তাহলে চলো আমরা পালিয়ে যাই, পালিয়ে বিয়ে করি। না। সিফা এবার কাঁদতে কাঁদতে বেঞ্চ থেকে উঠে অন্তুর গলার চেপে ধরে বলে, কেন না, কেন পারবে না? তুমি কি আমার সাথে এতদিন টাইম পাস করছিলে? অন্তু সিফার কথা শুনে বলে, একদম না শিপা, ভুলে ওসব কথা মাথায় আনবে না।
আর আমি চাই না যে আমরা পালিয়ে বিয়ে করি। বিয়ে যদি করতে হয় তাহলে সবার সামনেই করব। বিশ্বাসঘাতকের মতন লুকিয়ে আমি বিয়ে করতে পারবো না। তাহলে বলো আয়ান ভাইয়াকে। হ্যাঁ বলবো। কি বলবি? পেছন থেকে কারোর গম্ভীর কণ্ঠে ভেসে আসলো কথাটা। অন্তু পেছনে তাকাতে তার চোখে কপালে উঠল। হ্যাঁ, তার সামনে এখন আয়ান দাঁড়িয়ে আছে, সাথে শিহরিশ। আয়ান অফিস থেকে বার হয়ে লেকে এসে শিহরিশের পাশে বসতেই চোখ যায় লেকের ওপারে অন্তু আর সিফার দিকে। তাই আয়ান আর শিহরিশ সেখানে যায়। আসলে আয়ান ধমকে বলে, তোতলাচ্ছিস কেন? সরাসরি বল। আয়ান পাশে তাকাতেই দেখে সিফা মাথা হেট করে দাঁড়িয়ে আছে। আয়ান সিফাকে ধমকিয়ে বলে, কি? তুই এখানে ওদের সাথে কি করছিস? আসলে আয়ান বিরক্ত নিয়ে বলে, কি দুজন সে থেকে আসল নকলে করছিস? কি কথা, সরাসরি বলবি তো? পাশ থেকে শিহরিশ আয়ানের হাত চেপে ধরে। আয়ান খানিকটা শান্ত হয়। অন্তু বলে, আসলে আমরা দুইজনকে ভালোবাসি। অন্তুর মুখে এমন কথা শুনে আয়ান খানিকক্ষণ চুপ থাকলো, তারপর বলল, এতদিন ধরে তাহলে কাছে পুষলাম, আমি তোর থেকে এটা এক্সপেক্ট করিনি অন্তু। কথাটা বলে খানিকক্ষণ চুপ থাকলো আয়ান, তারপর আবার বলল, সেরিশ, শিফাকে গাড়িতে নিয়ে বসো, আমি আসছি। শিহরিশ পরিস্থিতি বুঝে আর কিছু বলল না। সে সিফাকে সাথে নিয়ে গাড়িতে নিয়ে গিয়ে বসায়। আয়ান গম্ভীর কণ্ঠে বলেন, কবে থেকে চলছে এসব? অন্তুর থেকে আয়ান কোনো উত্তর না পেয়ে আরও রেগে যায়। এবার সে ধমকে পড়ে, কি হলো, বলবি তো? ওকে আমার অনেক আগে থেকে পছন্দ, শুধু আপনার ভয়ে ও আমাকে প্রত্যেকবারই রিজেক্ট করেছে। কিন্তু এবার যখন ও বাড়ি আসলো তখন কিভাবে কি হয়ে গেল আমরা দুজনে কেউই কিছু জানি না। শুধু এইটুকু জানি যে দুজনকে ভালোবেসে ফেলেছি। এখন আমরা দুজনকে ছাড়া অচল। আয়ান ভ্রু উঁচু করে বলল, মানলাম শিফা নয় আমার ভয়ে প্রথম রিজেক্ট করেছে তোকে, কিন্তু তুই আমার ভয় করলি না। অন্তু মাথা হেট করে দাঁড়িয়ে রইল। আমি তোর কাছ থেকে এটা আশা করিনি অন্তু। আয়ান এবার প্রস্থান করলো সেখান থেকে। আর অন্তু লেকের পানির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। সারা রাস্তা আয়ান কারোর সাথেই কথা বলেনি। বাড়ি এসে সিফা ঘরে দরজা দিয়েছে, আর আয়ান নিজের রুমে। সিফা বিছানার এক কোণে বসে বসে কাঁদছিল। হঠাৎ ফোনে মেসেজের শব্দ কানে আসতেই ফোনটা হাতে নেয়, দেখে অন্তু মেসেজ করেছে। মনে হয় না আমরা তোমার বিয়েটা হবে, কারণ স্যার মনে হয় না আমাদের বিয়েতে রাজি হবে। আমাদের সম্পর্কটা এখানেই শেষ। প্লিজ আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে নিজের কোনো ক্ষতি করো না। নিশ্চয়ই আয়ান স্যার তোমার জন্য ভালো কাউকে নিয়ে আসবে। প্লিজ নিজের কোনো ক্ষতি করবে না। আমাদের মনে হয় আর কথা আগানো উচিত হবে না। ভালো থেকো প্রেয়সী, আর পারলে আমাকে ক্ষমা করো। ইতি তোমার হতভাগা। চিঠিটা পড়ে সিফা জোরে জোরে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো। এটা শুনে আয়ান আর শিহরিশ ছুটে এসেছে। মিস জেনি বাসায় না থাকায় তিনি বিষয়টি জানেন না। আয়ান এসে দেখে সিফা ফ্লোরে বসে হাঁটুর মাঝে মাথা দিয়ে জোরে জোরে কান্না করছে। পাশে তার ফোন পড়ে আছে। আয়ান এগিয়ে এসে ফোনটা তুলে মেসেজ দেখে সোজা রুম থেকে বেরিয়ে গেলেন। ইতিমধ্যে মিস জেনি চলে এসেছে। শিহরিশ তাকে সবটা জানিয়েছেন। আয়ান রুমে এসে ফ্রেশ হয়ে একটা শার্ট আর প্যান্ট পরে গম্ভীরভাবে চুপচাপ বসে ফোনে কারোর সাথে চ্যাটে কথা বলছে। শিহরিশ রুমে আসে। আয়ানকে দেখে কিছু বলতে যাবে, তখনই আয়ান ফোনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, আমি একটু বর বের হব। শিহরিশ সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকিয়ে বলে, বের হবেন মানে? কোথায় যাবেন? একটা ইমার্জেন্সি কাজ আছে। শিহরিশ সহসা দেওয়াল ঘড়ির দিকে তাকালো। টাইম দেখলো, প্রায় 7টা বাজে। তারপর মাথা ঘুরিয়ে আয়ানকে বলল, এখন কোথায় যাবেন? আয়ান শিহরিশকে কোনো উত্তর দেয় না। উঠে দাঁড়িয়ে দরজার দিকে যেতে যেতে বলে, খুবই গুরুত্বপূর্ণ কাজ, টেনশন নিও না। আর হ্যাঁ, অবশ্যই খেয়ে নেবে। রাতে আমার হয়তো আসতে লেট হবে, বাইরে খেয়ে নেব। শিহরিশকে আর বলার কোনো সুযোগ না দিয়ে আয়ান বেরিয়ে গেল। শিহরিশ আর বেশি কিছু বলল না, কারণ সে জানে এখন আয়ানকে আটকালেও সে তার কথা শুনবে না। তাই আয়ানের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। রাত 12:30। শিহরিশ ব্যালকনিতে বসে বই পড়ছে। হঠাৎ এক যান্ত্রিক শব্দে তার ধ্যান ভাঙে। পাশে তাকাতে দেখে আয়ান ফোন করেছে। ফোন ধরতেই ওপাশ থেকে আয়ান বলে, কি করছো? বই পড়ছি। ঘুমোনি কেন? আপনি দিলেন কই? তা আমি যদি আপনার কাছে থেকে দুষ্টামি করতাম তখন বলতেন যে আপনি ঘুমোতে দিলেন কই। তা এখনো ঘুম না আসার কারণটা কি জানতে পারি?
শেহরিশের নিরস উত্তর। জানি না। আয়ান বুঝল মেয়ে অভিমান করেছে, তাই বলল, কেউ কি জানে যে তার জন্য পৃথিবীতে এমন এক ব্যক্তি আছে যে তার হাসি মুখটা দেখার জন্য সবকিছুর সাথে লড়তে পারে? সে মেয়ের রাগ অভিমান সবকিছু ভাঙাতে তার জীবন বাঁচিয়ে দিতে পারে। শেহরির শেষের কথাটা শুনে রাগী কণ্ঠে বলে, আপনি আমার রাগ অভিমান ভাঙাতে আপনার জীবন কেন বাজিয়ে দিবেন? তারপর চুপ থেকে অভিমানী কণ্ঠে বলে, সেই ব্যক্তিকে বলে দিবেন যে সেই মেয়ের রাগ অভিমান ভাঙানোর জন্য তার জীবন দেওয়া লাগবে না। সে যদি জীবন দেওয়ার জন্য কল্পনাও করে, তাহলে আল্লাহর কাছে সেই মেয়ের একটাই চাওয়া, যে তার আগে যেন সেই মেয়ের মৃত্যু হয়। শেষের কথাটা বলতে শেহরিশের কণ্ঠ কেঁপে উঠল। আয়ান শেহরিশের কথাটা শুনে মধুর কণ্ঠে কেঁপে উঠল। পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব, একটাই আশা তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। শেহরিশ মুচকি হাসল, বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? তুমি যা বোঝো। কথা ঘুরেছেন? আয়ান হাসল, তারপর বলল, শোনো মেয়ে, মানুষ পৃথিবীতে আসে অতি ক্ষুদ্র সময়ের জন্য। এই ক্ষুদ্র সময় নিজের রাগ অভিমান একটু কম রেখো। বেশি রাগ অভিমান ভালো না, একটু রেখো শুধু। কারণ মেয়ে মানুষ রাগ অভিমান না করলে মানায় না। আর এই ক্ষুদ্র পৃথিবীতে অল্প সময় নিজের মনের মানুষকে নিজের করে যত্নে রেখো। একদিন নিশ্চয়ই এই পৃথিবী থেকে চিরতর বিদায় নিতে হবে। হয়তো কেউ আগে, আবার কেউ পরে, আবার কেউ একসাথে। শেহরিশ আয়ানের কথা শুনে হাসল। আয়ান পুনরায় বলল, শিফা কোথায়? খেয়েছে? না, আমি আর মিস জেনি মিলে অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো মতে খাওয়াতে পারিনি। আচ্ছা, আপনি ওদের ব্যাপারটা দেখেন না এমন। শেহরিশের কথার মাঝে আয়ান বলল, ওদের ব্যাপারটা দেখার জন্য তো এত কিছু। মানে? কেটে গেছে 2 দিন। সিফা সারাদিন ঘরের মধ্যেই থাকে, ভালো করে খায় না, কিছু না। ওদিকে অন্তুর অবস্থাও করুন। আয়ান অফিসে আসতে বলায় অফিসে আসে, চুপচাপ নিরিবিলি কাজ করে চলে যায়। সকাল সকাল সিফা ঘুম থেকে উঠে থেকে পুরো বাড়ি সাজানো হচ্ছে। সিফা খানিকটা চমকালো। শেহরি সিফার পাশে দাঁড়াতেই সিফা জিজ্ঞেস করে, ভাবি বাড়ি কেন সাজানো হচ্ছে? পেছন থেকে গম্ভীর কণ্ঠে ভেসে আসে, সময় হোক সব জানবি। এখন চুপচাপ খেয়ে নে। কেঁদে কেঁদে তো মুখ ফুলিয়ে রেখেছিস। আর 2 দিনের শরীরটা দেখেছিস কি হয়েছে? সিফা চুপচাপ মাথা নিচু করে নেয়। বিকাল 4টে। সিফা তার নিজের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। পেছন ফিরতে দেখে আয়ান আর শেহরিশ তার ঘরে প্রবেশ করছে। তারা মুখোমুখি হতেই আয়ান একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে, এটা পরে রেডি হয় না। সিফা খানিকটা অবাক হয়ে বলে, কেন? আয়ান কোমল কণ্ঠে বলে, তোর বিয়ে। সিফা অবাক হয়ে বলে, বিয়ে? অবাক হওয়ার কিছু নেই। ছেলে ভালো একটা কোম্পানিতে জব করে। আজ 2 দিন ধরে অনেক কষ্ট করেছে। শেহরিশ পাশ থেকে বলল, হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। আমি যাই, অনেক কাজ। 40 মিনিটের মধ্যে রেডি করিয়ে নিচে নিয়ে এসো, আমি দেখি কি অবস্থা। আয়ান যেতে সিফা শেহরিশকে জড়িয়ে ধরে কান্না করতে করতে চিৎকার করে বলল, ভাবি প্লিজ আমার সাথে এরকম করো না, আমি অন্তকে খুব ভালোবাসি, প্লিজ আমি পাগল হয়ে যাব। পেছন থেকে মিস জেনির কণ্ঠ ভেসে আছে। তিনি এগিয়ে এসে সিফার কাঁধ ধরে বলে, দেখো আয়ান, আমাদের অনেক খেয়াল রেখেছে, আর তোকেও পুরো নিজের আপন বোনের মতো। তাই আমার মনে হয় না যে ও তোর জন্য খারাপ কিছু ভাববে। ও যেটা বলেছে সেটা কর। সিফা তার মায়ের দিকে তাকিয়ে নীরবে চোখের পানি ফেল। মিস জেনি রুম থেকে বের হয়ে গেল, আর শিহুরি সিফাকে রেডি করাতে লাগলো। এদিকে আয়ান বাড়ি থেকে বের হয়ে অফিসে গেল। সিহাবকে ইশারা করতেই সিহাব তার কাজে বেরিয়ে গেল। আয়ান অন্তুর ডেস্কের সামনে গিয়ে দাঁড়ায়। অন্তু মাথা তুলে আয়ানকে দেখে আবার মাথা নিচু করে নিজের কাজ করতে লাগলো। আয়ান নিজের হাতে একটা কার্ড এগিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলল, শিফার বিয়ে আজ সময় মতো চলে আসবে। আশা করছি আমার কথার অমান্য তুই করবি না। অন্তু অবাক হয়ে যায়, বলে, বিয়ে? হ্যাঁ, বিয়ে।